প্রতি শুক্রবারে আমাদের একটা বিশেষ আয়োজন থাকে এবং এই বিশেষ আয়োজনে একজন অতিথি থাকেন আমাদের সাথে। আজ আমাদের সাথে আছেন আবৃত্তিকার বিপ্লব আদিত্য। আপনাকে স্বাগত জানাচ্ছি বিপ্লব আদিত্য, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের আলোচনা বা যাই হোক এই শো এর একটা থিম নির্ধারণ করেছি। সেই থিমটা হচ্ছে যে স্বপ্ন ফেরানোর ডাক, নতুন বছরের নতুন প্রত্যয়। মানে আজকের শো এর শুরুতেও আমরা এই আলোচনাটাই করছিলাম আমি এবং সিদ্রা, যে নতুন বছর মানে একটা নতুন প্রত্যয়। সবসময় আমরা চেষ্টা করি যে যদিও খুব বিশেষ কিছু থাকে না পুরনো বছরের শেষ দিন এবং নতুন বছরের শুরুর দিনের মধ্যে, কিন্তু মনে হয় যে এই সূর্যটা মনে হয় নতুন আরও 365 দিনের জন্য নতুন কোনো অনুপ্রেরণা দেবে। তো আমরা ভুলে যেতে চাই বিগত বছরের দুঃখগুলোকে, অপ্রাপ্তিগুলোকে, কষ্টগুলোকে, এবং আমরা বাঁচতে চাই, এই নতুন পৃথিবীতে নতুন সূর্যোদয় দেখতে চাই। তো আপনি আবৃত্তি শিল্পী, দীর্ঘদিন ধরে কাজ করেছেন, সংস্কৃতি অঙ্গনে কাজ করছেন, এখনও আবৃত্তি চর্চা করছেন, অভিনয়ের চর্চাও নিশ্চয়ই করেন, সঙ্গীতেরও চর্চা আছে, যেহেতু আবৃত্তি তো একটা কম্বাইন্ড শিল্প। এবং সবচেয়ে বড় বিষয় যে আবৃত্তির কঠিন যে বিষয়টি, সেটি হচ্ছে শুধুমাত্র কথা দিয়ে, শব্দ দিয়ে, স্বরের ওঠানামা দিয়ে দর্শককে আবিষ্ট করতে হয়। এটি অন্যান্য শিল্প চর্চার যে মাধ্যমগুলো রয়েছে তার চেয়ে মনে হয় কঠিন। যাই হোক, সেই আলোচনায় আমরা যেতে চাই না। বিপ্লব, আমরা নতুন বছরে নতুন স্বপ্ন দেখতে চাই এবং সেই নতুন স্বপ্নে আপনার কাছে একটা আবৃত্তি শুনতে চাই শুরুতেই। অবশ্যই, যেহেতু আমরা আমার মনে হয় যে আমাদের এখন যেই সরকারের নির্ধারিত যেই শোক দিবসের যেই একটি বিষয় রয়েছে, সেই আবহেই আমি আজকের আমার এই মানে পরিবেশনাটুকু আমি সাজিয়েছি। এবং নতুন বছরের অবশ্যই প্রত্যাশা আমাদের থাকবে যেন এই বছরটা আমাদের ভালো কাটে, আমরা যেন সবাই ভালো থাকি, আমাদের দেশ, রাষ্ট্র তথা সমাজ ব্যবস্থা সব কিছু মিলিয়ে যেন আমরা নতুনভাবেই আবার শুরু করতে পারি। পেছনের সমস্ত রকম জঞ্জাল আমরা ফেলে দিয়ে সামনে এগিয়ে যাব, এটাই আমাদের প্রত্যাশা এবং এই প্রত্যয় আমি ব্যক্ত করছি। এই প্রত্যাশাগুলো নিয়ে আজ আমরা আপনাদের আবৃত্তিতে শুনতে চাই। প্রথম কোন আবৃত্তিটা আমরা শুনতে? আমি প্রথমে শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রাণ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলোয়। তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই। তোমরা তুলিবে না বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। হাসি মুখে নিয়োগ ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল, যদি সে ফুল শুকায়। চমৎকার। এতক্ষণ আমরা জানছিলাম যে আসলে কোন আবৃত্তিটা শুনছি এবং উনি একটা সুন্দর একটা আবৃত্তি আমাদের শোনালেন। আপনার কাছে আমি এই আবৃত্তির একটু সারমর্মটা শুনতে চাই আপনার ভাষায়। মানে কবিতার যে যেই মূল বিষয়টা, আমরা অবশ্যই, আমি জানি না যে ঠিক কিছুক্ষণ বাদে আমার বা আপনার কি হবে বা আমরা আদৌ বেঁচে থাকবো কি না। এই যে মানুষের প্রতিনিয়ত যে বেঁচে থাকার একটা স্বাদ, তার পাশাপাশি কিন্তু আমাদের একটা পেছনের দিকেও আমাদের একটা তাড়না করে যায় সামনে আমার কি হতে যাচ্ছে বা কি হবে। তো মানে প্রত্যেকেরই কিন্তু একটা স্বাদ বা আকাঙ্ক্ষা থাকে। আমার মনে হয়েছে যে মানুষের ভেতরকার যে সুপ্ত আকাঙ্ক্ষা বা বাসনা, সেটা নিয়েই এই কবিতাটা কবি লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর সেটা সৃষ্টি করেছেন। যাই হোক, আমরা কি পরের কবিতায় যাব? শুনতে চাই পরের কবিতাটা। আমি এ পর্যায়ে কবিতা পড়ছি শামসুর রাহমানের লেখা কবিতা আমার মৃত্যুর পরে। আমার মৃত্যুর খবর পেয়ে তুমি অবশ্য
অঙ্গে কোনো শোক বস্ত্র ধারণ করবে না, তোমার দীঘল চুলও হবে না আলুলায়িত কোনো উন্মাদিনীর মতো, তবে তোমার মানস আকাশ ছেয়ে যাবে শোকার্ত মেঘে। জানি না তুমি তক্ষুনি ছুটে আসবে কিনা আমার বাড়িতে, আমার লাশের উপর লুটিয়ে পড়ে উদ্বেলিত নদী হয়ে উঠবে কিনা, নাকি শুধু আড়ালে দাঁড়িয়ে উদাস দৃষ্টি ছড়িয়ে দেবে দূরের আকাশে। হয়তো তখন আমার কিছু কবিতা উড়ে আসবে তোমার দিকে আদর কুড়াতে, যেমন আমি ব্যাকুল হয়ে উঠতাম তোমার স্পর্শের জন্য চুম্বনের প্রত্যাশায়। একসময় হয়তো সবার অগোচরে তুমি নেবে বিদায়। আমার মৃত্যুর পরে কিছুকাল তোমার ভেতরে চলতে থাকবে ভাঙচুর, মাঝে মধ্যে চোখ দুটো হয়ে উঠবে শ্রাবণের ভরা নদী। টেলিফোন বেজে উঠলে সারসের মতো হঠাৎ তোমার হৃদস্পন্দন যাবে বেড়ে। না, তুমি আমার কণ্ঠস্বর শুনতে পাবে না আর। কোনো কোনো দিন যখন স্নান ঘরে নিজের উন্মোচিত যুগল স্তনে চোখ যাবে, তখন হয়তো তোমার মনে পড়বে আমি ওদের নাম রেখেছিলাম চেদি, স্বর্গীয় ফল। কিছুকাল মনে মনে শোক পালনের পর আস্তে সুস্থে সব কিছুই হয়ে আসবে স্বাভাবিক। স্বামীর সঙ্গে মাঝে মাঝে রাত্রির তৃতীয় জামে রতিবিহারে জীবনের তাপ মুগ্ধ হবে তুমি। মৃত্যু বড় হিম, মৃত্যু বড় দুঃসহ শীতল। প্রিয়তমা, পুত্রকন্যার প্রতি তোমার স্নেহ বাড়বে বই, কমবে না একরত্তি। আনন্দে মেতে উঠবে বান্ধবী সম্মেলনে আগেরকার মতোই। মাঝে মাঝে কাউকে পাঠাবে নিজের তৈরি শুভেচ্ছা কেক কিংবা অন্য কোনো উপহার। তখন আমার কবরের ঘাসে কাটা গুলমে, আগাছায় কখনো নিঝুম রোদ, কখনো হৈ হৈ বৃষ্টি, কখনো জ্যোৎস্নার ঝলক, কখনো অমাবস্যা, কখনো বা হাওয়ার ফোঁপানি। ক্রমান্বয়ে বয়স বাড়বে তোমার, কেশে ধরবে পাক। কখনো কখনো নাতি নাতনির গুলজার আড্ডায় উল্লসিত হয়ে ক্লান্ত হয়ে দাঁড়াবে আয়নার সামনে। মন খারাপ হবে, হয়তো মনে পড়বে একজন বয়সী কবির কথা, যে তোমার রূপের তারিফে ছিল মশগুল, যে তোমার হৃদয়ের গাঙে ভাসিয়েছিল তার ভাঙা নাও অসীম সাহসে। হয়তো তোমাকে উপহার দেওয়া সেই কবির কোনো কবিতার বইয়ের পাতা ওল্টাতে ওল্টাতে তার ধূসর স্বাক্ষর দেখে হঠাৎ তুমি চমকে উঠবে নিজেরই অজান্তে। বেশ মনোযোগ দিয়ে শুনছিলাম। যদিও কবিতায় একবার মৃত্যুর কথা বলা হলো, মনে হচ্ছে এটা মৃত্যুর চেয়ে অনেক বেশি প্রেম অপ্রাপ্তির কবিতা কবি শামসুর রহমান তার প্রিয়তমার জন্য লিখেছিলেন, যার সঙ্গে তার আর মিলন হয়নি। কবিতার মধ্যে দিয়ে জীবনের প্রগাঢ় অনুভূতি তো রয়েছেই, মৃত্যুর কথাও রয়েছে, তার চেয়ে বড় অপ্রাপ্তির কথা রয়েছে। তবে একটা জায়গায় খুব ভালো লেগেছে যে শামসুর রহমান যিনি লিখেছেন যে মৃত্যু শীতল কিন্তু মৃত্যু সুন্দর। আসলে এই মৃত্যুকে যদি আমরা খুব কষ্ট না ভেবে সুন্দর ভেবে মৃত্যুকে আলিঙ্গন করি, তাহলে মনে হয় জীবনটাও সুন্দর থাকবে এবং মৃত্যুর জন্য কষ্ট না পেয়ে জীবনকে সুন্দরভাবে সাজাতে পারবো। কারণ মৃত্যু তো নিশ্চিত, মৃত্যু অবশ্যম্ভাবী এবং মৃত্যুই আমাদের সবার গন্তব্য। আসলে এটিকে এড়ানোর কোনো সুযোগ আমাদের মধ্যে নেই। এটি স্রষ্টার লিখে দেওয়া পাণ্ডুলিপি বা স্ক্রিপ্টে আমাদের জীবনটা চলছে এবং সেই স্ক্রিপ্টের উপসংহার বা শেষ দৃশ্যটি মৃত্যু।
আমরা দেখেছি যে সম্প্রতি আমাদের একজন রাষ্ট্রনায়ক বেগম খালেদা জিয়া তিনি তার বর্ণাঢ্য জীবন শেষ করলেন, শেষ করে ওই উপসংহার বা শেষ দৃশ্যটি মৃত্যু। আমরা দেখেছি যে সম্প্রতি আমাদের একজন রাষ্ট্রনায়ক বেগম খালেদা জিয়া তিনি তার বর্ণাঢ্য জীবন শেষ করলেন, শেষ করে ওই শেষ মৃত্যুতেই শেষ আলিঙ্গন যেটি সেখানে মিলিত হলেন। এটিই বাস্তবতা, আমাদের সবার জীবনেই হয়তো সেই মৃত্যুটি আসবে, তবে তার আগ পর্যন্ত জীবনকে উদযাপন করে যাওয়া, জীবনকে উপভোগ করে যাওয়া এবং একটি সুন্দর কর্মময় জীবন তৈরি করা, যেন মৃত্যুর পরেও আমাদেরকে মানুষ মনে রাখতে পারে, সেটি নিশ্চয়ই করাটা খুব জরুরি। সিদ্রা, একেবারে খুব সুন্দর একটা কথা দেবাশিস বললেন যে মানুষ যাতে আমাদের মনে রাখতে পারে এমন কিছু করে যেতে হবে যাতে মৃত্যুর পরও আমাদের একটা চিহ্ন যাতে থেকে যায়। আমরা তো আবৃত্তি শুনলাম দুটো, আপনার কাছে জানতে চাই আবৃত্তির হাতে খড়ি যেটা বলি আমরা, ঠিক হাতে খড়ি না হয় সম্ভবত কণ্ঠে খড়ি হবে। সো আবৃত্তি করা কবে শুরু করলেন এবং এখন পর্যন্ত একজন আবৃত্তি শিল্পী হিসেবে বা কণ্ঠশিল্পী হিসেবে, বাচিক শিল্পী হিসেবে আপনার জীবনের অভিজ্ঞতাটা কেমন এই শিল্পে? অবশ্যই ভালো। আর এটার হাতে খড়িটা আসলে ব্যাপারটা কাকতালীয়। আমি মানে আবৃত্তি করব বা মানে এটা আমার ভালো লাগায় তৈরি হবে এটা কখনো চিন্তায় ছিল না। যেটা হয়েছে, আমি থিয়েটারে যুক্ত ছিলাম। তো থিয়েটারে যুক্ত থাকতে হলে অবশ্যই প্রথম এবং প্রধান শর্ত, যেহেতু মঞ্চে কাজ করার কিছুদিনের একটা ইয়ে ছিল, মানে অভিজ্ঞতা হয়েছে, তো তখন আমাদের সর্বপ্রথম একটা ব্যাপার ছিল যে তুমি যাই বলো না কেন, সর্বশেষ যে দর্শকটা থাকে সেও কিন্তু টিকিট কেটেই আসে। এখন তো মঞ্চ নাটকের টিকিটের মূল্য একটু বেড়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে। তো তখন যাই হতো না কেন বলতো যে তোমাকে ওই পর্যন্ত তোমাকে শোনাতে হবে, তুমি ফিজিক্যাল অ্যাক্টিং কি করছো সেটা বড় বিষয় না, কিন্তু স্ক্রিপ্টে তোমার যেই সংলাপটা আছে সেটা শেষ দর্শক পর্যন্ত যেতে হবে। ঠিক আছে, যেহেতু হবে, তো সেই ক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে আমি উদীচীতে একটি ওয়ার্কশপ করি এই বাচন ভঙ্গির উপরে। তারপরে নিজেকে এক কথায় কি করে তৈরি করা যায় সেটার পেছনে ছুটলাম। তো সেই থেকে পরে আমি প্রাচ্যনাথ থিয়েটার স্কুল অফ অ্যাক্টিংয়ে আমি ভর্তি হই 14তম ব্যাচে। কত সালে সেটা? সেটা হবে 2007-06 এই সময়টাতে হবে। তো তারই ধারাবাহিকতায় আমার খুব ইচ্ছে ছিল যে আমি আসলে মঞ্চে যখনই কাজ করতাম, দেখা যাচ্ছে ফ্রন্টে কাজ করা থেকে আমি একটু ব্যাকে কাজ করতে পছন্দ করতাম বেশি। জানি না ফাঁকি পাচ্ছি কিনা। দেখা যাচ্ছে যে বিভিন্ন ডিরেকশন, বিভিন্ন কোরিওগ্রাফি বা এই জায়গাগুলোতে আসলে কাজ করার খুব আগ্রহ ছিল আমার, সত্যি কথা বলতে। তো সেই সূত্র ধরে একটু মিডিয়া কী জিনিস, ক্যামেরা কী জিনিস, এগুলো একটু জানার খুব আগ্রহ ছিল। সেই সূত্র ধরে পরবর্তীতে চারুণীরম স্কুল অফ অ্যাক্টিং, সেখানে আমি আবার একটু মনোনিবেশ করি যে একটু শেখাপড়া করা দরকার। সেটা হবে হয়তো কখন, সেটা 8-9-এর ঘটনা হবে 2000। তো সেখান থেকে আমাদের গাজী আকায়েত স্যার শ্রদ্ধেয়, তিনি এটার উপর খুব জোর দিতেন এবং দেখা যাচ্ছে সেই ক্লাসের বাইরেও আমাদেরকে উচ্চারণ এবং বাচন ভঙ্গির উপরে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আবৃত্তিকার মাহিদুল ইসলাম মাহি ভাই এই কাজটা করতেন এবং এক পর্যায়ে ওনার সাথে খুব একটা ভালো রকমের আন্তরিকতা এবং শ্রদ্ধার সাথে যখন আমরা পরস্পরের বোঝাপড়াটা হলো, তখন আমি তার সাথে তার সংগঠনে যুক্ত হলাম। সেটা 2010-11। তবে আপনার একটা ইউটিউব চ্যানেলও আছে যতটুকু আমরা জানি। তো ইউটিউব চ্যানেলটা আসলে কিভাবে খোলা হলো, তার পেছনের গল্পটা একটু জানতে চাই। ইউটিউব চ্যানেলটা আসলে জিমেইল, যেহেতু আমরা প্রত্যেকেরই আছে পার্সোনাল, তো জিমেইলের সাথে ইউটিউবটা অ্যাটাচড হয়। তো ইউটিউব চ্যানেলটা আসলে ওই তখন খুলে ফেলা হয়, কিন্তু আসলে কবিতা তখন সত্যি কথা বলতে আপলোড করা হয়নি। এখন কি করা হয়? এখন আমি নিয়মিত করি, ক্রিয়েশন অফ আদিত্য এই নামে আছে। ওইখানে অনেক আগে করোনার সময়ে আমি একটা বিজ্ঞাপনের কাজ করেছিলাম, ভয়েস ওভারের কাজ করেছিলাম। শুধু সেইটার
মানে প্রোমোটাই আমি শুধু দিয়েছিলাম। তো এরপরে creation- আসলে আমার চ্যানেলের আর কোনো ডেভেলপমেন্ট হয়নি। আচ্ছা, তো ক্রিয়েশন অফ আদিত্য নিজে কি কোনো কবিতা লেখেন কিনা বা লেখার শখ আছে কিনা? আহ, নিজে কবিতা লেখার থেকে অন্যের কবিতা পড়তে বেশি পছন্দ করি, এটাই বাস্তবতা। নিজে লিখেছি একটা দুটা কবিতা, মানে এটা কবিতা কিনা আমি জানি না আসলে। যারা এইখানকার বোদ্ধা বা যারা আসলে কবিতা সম্পর্কে জানে, কবিতার মাত্রা জ্ঞান এইগুলো সম্পর্কে যাদের ধারণা আছে, হয়তো বা তাদেরকে সুযোগ পেলে একদিন দেখাবো যে আসলে আমি কিছু লিখেছিলাম, সেটি কবিতা হয়ে ওঠে কিনা। ওঠে কিনা। এই কবিতা হয়ে উঠুক বা না হতুক, কণ্ঠে নিশ্চয়ই আপনি কবিতাকে ধারণ করেন, এবং সেটি আমরা একটু আগেও দুটো কবিতা শুনলাম। আরো একটা আবৃত্তি শুনতে চাই শুনতে বিপ্লবের চাই কাছ আমরা। থেকে। বিপ্লব, আমরা তৃতীয় আবৃত্তিতে যেতে চাই। ওকে, আমি এ পর্যায়ে পড়ছি ফারুক মোহাম্মদ ওমরের লেখা নীরব উপেক্ষা নিয়ে প্রস্থান কবিতাটি। কাফনের কাপড় সরিয়ে দেওয়া মৃত ব্যক্তিকে শেষ এক নজর দেখার জন্য জড়ো হয়েছে লোকজন। আমি অনুভব করি আমি শুয়ে আছি নিথর দেহে, আর মৃতলোকটি দাঁড়িয়ে দেখছে ঠিক আমার মতো, সাথে সব পরিচিত জন। বিচিত্র এক অনুভূতি আচ্ছন্ন করে রাখে আমাকে। কিরকম করে মানুষ জীবন মৃত্যুর পাশাপাশি দাঁড়িয়ে কখন কার শেষ সময় এসে যায়, অফিসে, পার্কে, আদালতে, চায়ের দোকান, পড়ার টেবিল। যে লোকটি গাড়ি চড়ে যাচ্ছে আপন গন্তব্যে, সে আর ফিরে আসে না, সে আর ফিরে আসে না। নীরব উপেক্ষা নিয়ে প্রস্থান হয় পথের মাঝে। দলাদলির এই সময় ব্যক্তিবাদে মানুষ ভুলে যাচ্ছে মৃত্যু চিন্তার কথা। নীরবে, শুধু নীরবে উপেক্ষা নিয়ে প্রস্থান করে যায় প্রোটোকলে থাকা মানুষও। আমি অনুভব করি আমি শুয়ে আছি নিথর দেহে, আর মৃতলোকটি দাঁড়িয়ে দেখছে ঠিক আমার মতো, সাথে সব পরিচিত জন। নীরবে উপেক্ষা নিয়ে প্রস্থান। সেটাই বাস্তবতা। আমরা প্রস্থান করব সবাই। তবে এই আমি জানি না এই কবিতার মূল ভাবটা আসলে ঠিক কবি কোন জায়গাটায় ধরতে চেয়েছেন। নীরবে উপেক্ষা নিয়ে প্রস্থান, মানে উপেক্ষার বিষয় আছে, প্রস্থানের বিষয় আছে। আরেকটা বিষয় এখানে আমি দেখলাম যে উনি নিজেই মৃত মানুষের ভান ধরে একজন মৃত মানুষের মুখোমুখি দাঁড়িয়ে তার প্রতিচ্ছবি যেটাকে আমরা বলছে। বলতে পারি। হ্যাঁ, তো আপনি কি থিমটাকে একটু একটু বুঝিয়ে বলতে পারেন যে কবি আসলে কি বলতে চেয়েছেন এই কবিতার মধ্যে দিয়ে? এখানে অবশ্যই কবির এক ধরনের মানে যে হতাশা তো আছেই। সে নিজে, আমরা হয় না যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন সিকোয়েন্স যখন হয়ে যায় বা ঘটে যায় আমাদের সাথে, তখন নিজেকে দাঁড় করাই যে দেখা যাচ্ছে আমি হেঁটে যাচ্ছি, কিছু একটা পড়লো, সামনে একজন লোক, যেমন আমাদের কিছুদিন আগে মেট্রো রেল স্টেশনের একটা ঘটনা। তো খুব সেই রকম অনাকাঙ্ক্ষিত একটা এই সমস্ত ঘটনা। জিনিসগুলো আমরা কিন্তু মাঝে মধ্যে কল্পনা করি। আমার কাছে মনে হয়েছে কবি ঠিক সেই জায়গাটাতে যেতে চেয়েছেন, যে মৃত মানুষের জায়গাটাকে নিজেকে দাঁড় করিয়েছেন এবং দেখছে যে মৃত মানুষ তার দিকে তাকিয়ে নানান রকম তুচ্ছ তাচ্ছিল্য করছে। আপনার আবৃত্তিটা শুনে আমার কাছে যেটা মনে হয়েছে, যে আমার নিজের ব্যক্তিগত পরিভাষায় যদি বলি, যে কবি আসলে এখানে বোঝাতে চেয়েছেন যে
কিছুক্ষণ আগে যে মানুষটা জীবিত ছিল ঠিক কিছুক্ষণ পরে কিন্তু সেও জানতো না যে সে আসলে মৃত ব্যক্তিতে পরিণত হবে, এবং যাকে উনি হচ্ছে এখানে বোঝাতে চাচ্ছেন যে সেই মানুষটা কিন্তু আমার মতোই ছিল, তার জীবনটা আমার মতোই ছিল, কিন্তু আজকে সে মৃত নেই। এবং সে অনেকগুলো ঘটনার সিকোয়েন্স করেছে। করেছে। একটু আগে যেমন আমি শুরুতে বলছিলাম যে অফিসে, পার্কে বা যে যে কোনো কোনো জায়গাতেই জায়গায় যে কোনো সময় যে কোনো হতে পারে। ঘটনার পর এমনকি এই স্টেজে বা এই শো চলাকালীন আমাদের কেউ একজন থাকবে কিনা সেটি নিশ্চয়ই স্রষ্টাই জানেন, আমরা কেউ জানি না। এই পরিকল্পনা একমাত্র আমাদের যিনি সৃষ্টি করেছেন তার হাতেই তিনিই থাকবে। তো বলতে পারেন। সম্ভবত আরেকটি জিনিসও বোঝানোর চেষ্টা করেছেন যে মৃত্যু চিন্তাটা যদি মানুষের মধ্যে থাকে তাহলে মানুষের এই যে দলাদলির সময়ের কথা উনি বলেছেন, ইভেন এখানে পলিটিক্যাল পলিটিক্যাল ব্যাপারগুলো রয়েছে, কিংবা এই যে বোঝানোর সংঘাত, এই যে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ, এই জিনিসগুলো সম্ভবত মৃত্যু চিন্তাটা থাকলে মানুষ এটা থেকে ক্রমাগত হতো না। হয়তো হতো না, কিংবা একটু পিছিয়ে আসতো। যাই হোক, এটি বাস্তবতা। আমরা আরো একটা আবৃত্তি শুনতে চাই আপনার কাছে। এই পর্যায়ে আমি এম.এ. মুন্নার লেখা কবিতা লাশ এটি পড়ছি। জীবনটা কত সহজ, তা কেবল স্ট্রেচারে নীরব নিথর দেহ হিসেবেই পড়ে থাকলেই বোঝা যায়। অথচ এই মিথ্যে মায়ার পৃথিবীতে বেঁচে থাকার জন্য কত লড়াই। প্রতিটি দিন ঘুম ভাঙার পরে কত শত স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলতে হয়, অথচ এক মুহূর্তেই জীবনের সব হিসেব নিকেশ চুকে যেতে পারে। যেখানে মৃত্যু চিরন্তন সত্য, সেখানে বেঁচে থাকা একটা লড়াই মাত্র। সেই বেঁচে থাকার জন্য আমরা কত কিছু না করি, কিন্তু মৃত্যু এসে বুঝিয়ে দেয় আমি সত্য। অঙ্কের হিসেবে লাভ ক্ষতি কষতে কষতে নিজের জীবনের খাতা শূন্য রেখেই মানুষ বিদায় নেয়, অথচ নিজের জীবনের খাতা পূর্ণ থাকার কথা ছিল। যখন দেহে প্রাণ ছিল তখন কত মানুষের প্রিয়জন ছিল, আবার কত মানুষের প্রয়োজন। যখন দেহ থেকে প্রাণ আলাদা হলো তখন সকল হিসেব নিকেশ মুহূর্তেই শেষ হয়ে গেল। আর এভাবেই সকল প্রিয়জনের প্রয়োজন ফুরিয়ে যেতে হবে একলা কোনো নির্জন কবরে। হয়তো মৃত্যুর পূর্বের একটাই উপলব্ধি, জীবন ছোট, খুব ছোট। যাই হোক, আবৃত্তি শুনছিলাম, ওনার অনেকগুলো কবিতা আবৃত্তি শুনছিলাম। হয়তো দর্শকদের একটা জিনিস মনে হতে পারে যে বছরের শুরুর দ্বিতীয় দিনেই আমরা কেন এত মৃত্যু নিয়ে, এত হতাশা নিয়ে সম্ভবত এই শোটি সাজিয়েছি। বিষয়টি এরকম হয়তো বা নয় সিদ্রা। আমরা বলবার চেষ্টা করছি দর্শকদেরকে যে মৃত্যু অবধারিত, মৃত্যু বাস্তবতা এবং মৃত্যু অবশ্যম্ভাবী। এই জিনিসটি মাথায় রেখে যদি আমরা আমাদের প্রতিদিনের যাপিত জীবনের পরিবর্তন আনতে পারি, আমাদের ভাবনাগুলোর পরিবর্তন আনতে পারি, তাহলেই আমরা যে সুন্দর পৃথিবীর কথা বলছি, পরস্পরের সৌহার্দ্যপূর্ণ পৃথিবীর কথা বলছি, যেখানে হিংসা বিদ্বেষ থাকবে না, সেটি সম্ভব হবে তখনই যখন মানুষ একবার ভাববে যে পরবর্তী মুহূর্তে তার নিশ্চয়তা নেই এই পৃথিবীতে বেঁচে থাকার, যে কারণে তাকে এই হিংসা বিদ্বেষ থেকে দূরে সরে আসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। সেই ভালোবাসার প্রত্যয় রয়েছে মনে হয় কবিতাগুলোর পেছনের যে থিমটি, সেই রকমই একটা, যে মানুষকে ভালোবাসি, নিজেকে পরিবর্তন করে একটি সুন্দর পৃথিবীর কথা বলি। আপনার কাছে কবিতা শুনছিলাম, আবৃত্তি শুনছিলাম মূলত। তো বেশ 4টি কবিতা আবৃত্তি করলেন। জানতে চাই যে নিশ্চয়ই একজন আবৃত্তি শিল্পীর কাছে সব কবিতাই সমানভাবে ভালো লাগার বিষয়, কারণ আমরা যারা আবৃত্তি করি
তারা কণ্ঠে যে কোনো কিছুকেই ধারণ করতে চাই, সেটা কঠিন হোক সহজ হোক, সেটা বঙ্কিমচন্দ্র হোক, জীবনানন্দ দাশ হোক কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর হোক। তো আমি এই প্রশ্নে যেতে চাই না যে কোন কবি আপনার কাছে প্রিয়, কিন্তু হয় না যে মনে হয় যে আচ্ছা ওই কবির কবিতাটা আমার কণ্ঠে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এরকম কোনো প্রিয় জায়গা কি আছে যে হ্যাঁ অমুক লেখক বা কবির মানে কোন কবিতাটা ধরনের বেশি কবিতাটা কবিতা আসলে আপনার আপনি- কণ্ঠে বেশি মানায়, এরকম কি খুঁজে পেয়েছেন কিনা কখনো? আমি যেহেতু মানে কবিতা পড়ছি, কবিতা পড়তে গিয়ে প্রথমে আগে কবিতা যেটাই আমার হাতের সামনে আসুক, বা বই পড়া হোক বা ইন্টারনেট থেকে হোক, কবিতাটা আগে পড়তে চেষ্টা করি, মানে এটাকে ধরতে চেষ্টা করি যে আসলে এটা আমার কণ্ঠে মানায় কিনা বা মানাবে কিনা। হ্যাঁ, অনেকেই বলে যে আমার মানে কণ্ঠে হয়তোবা দ্রোহের কবিতা বা এই ধরনের কবিতাগুলো বেশি ফুটবে। আমি গত বছর একটি একক আবৃত্তি অনুষ্ঠান করেছিলাম, সেখানে আমার প্রেম ও দ্রোহ এই দুটো সংমিশ্রণের কবিতা ছিল। তো দেখা যাচ্ছে পড়তে গিয়ে দেখা যাচ্ছে মানে বিশেষ করে একটু সফট যে কবিতাগুলো হয়তোবা আছে, সুনীল গঙ্গোপাধ্যায় যদি আমি বলি, রবীন্দ্রনাথ ঠাকুর, তো দেখা যাচ্ছে নিরঞ্জন চৌধুরীর এই সমস্ত কিছু কবিতার আরো আছে অনেকেই, নিশ্চয়ই থাকবে। অবশ্যই আছে, আমরা এদের কবিতাগুলো বিস্তারিত আলোচনায় যেতে চাই না, সময় শেষ হয়ে গেছে। বিপ্লবাদিত্য, আপনি আমাদের সঙ্গে আজকে ছিলেন, আবৃত্তি শুনিয়েছেন। নতুন বছরের নতুন জীবন, নতুন আশার যেন সঞ্চার হয় আপনার আবৃত্তির মাধ্যমে, কবিতার মাধ্যমে, সেটি আমাদের আশাবাদ রইল। আমরা আজকের শোটা শেষ করতে চাই। অবশ্য শো শেষ করার আগে আমরা একটা আবৃত্তি মাত্র শুনবো। কবিতার আরো আবৃত্তির একটা আবেদন রয়েছে আমাদের কাছে, তবে এই মুহূর্তে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তার আগে দর্শকদের কাছ থেকে আমরা বিদায় নিতে চাই। দর্শক, আমাদের সাথে ছিলেন বিপ্লব, এবং বিপ্লবের কাছ থেকে অনেকগুলো কবিতা আমরা শুনেছি, অনেকগুলো সুন্দর সুন্দর কবিতা আমরা শুনেছি, এবং আমরা প্রত্যয় করি আমাদের যে আগামীর দিনগুলো ওনার কবিতার মতোই সুন্দর হোক, সেই সত্য এবং বাস্তবতা নিয়ে আমাদের এই বছরটা শুরু হোক। যাই হোক, আগামীকাল আবারও দেখা হবে ঠিক এই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। বিপ্লবের শেষ আবৃত্তি দিয়ে আজকের অনুষ্ঠানটি আমরা শেষ করছি। বিপ্লব। পড়ছি কবি জালালউদ্দিন মুহাম্মদ রুমির কবিতা যখন মৃত্যু আসবে। আমার লাশ যখন নিয়ে যাবে তখন তুমি ভেবো না আমি এই পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছি চিরতরে। চোখ থেকে অশ্রু ফেলো না, ভেঙে পড়ো না গভীর অবসাদে কিংবা দুঃখে। আমি কোনো ভয়ঙ্কর কুয়ায় পড়ে যাচ্ছি না। যখন দেখবে আমার মৃতদেহ নিয়ে যাচ্ছে, তুমি কেঁদো না, আমি হারিয়ে যাচ্ছি না। আমি কেবল পৌঁছে যাচ্ছি অনন্ত প্রেমে। মানুষ যখন আমাকে কবরে শোয়াবে, বিদায় বলো না আমাকে। কবর তো একটা পর্দা মাত্র, এটা পেরোলেই স্বর্গ। তুমি কেবল দেখছো আমাকে কবরে নামতে। এখন দেখো আমি জেগে উঠছি। কিভাবে শেষ হয় যখন সূর্য অস্তাচলে যায় কিংবা চাঁদ ডুবে যায়, এটা দেখে মনে হবে এখানেই শেষ। অথচ এটা অনেকটা সূর্য ওঠার মতো, এটা বরং সুপ্রভাত।